ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া গুড মর্নিং বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর, আমাদের এই ডুয়ার্স সিরিজের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা লাটাগুড়িতে এসেছিলাম ভায়া গজলডোবা, তার ভিডিও আশা করি এতক্ষণ আপনারা দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ওটা আগে দেখুন, কারণ সিকোয়েন্স মিস হলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। তো আজ দ্বিতীয় দিনে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি আমাদের লিস্টে আছে, জানি না কতটা কমপ্লিট হবে, বিকজ সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার, একটার সঙ্গে একটা রিলেটেড। তো আপাতত যা প্ল্যান, এই সকালবেলা আমরা এখন বেরোবো মেথলা ওয়াচ টাওয়ারের দিকে, এবং ওখানে বাফালো রাইডিং করে ওয়াচ টাওয়ার সাফারি হয়, সেই উদ্দেশ্যে আমরা বেরোবো। টিকিট কাটার প্রশ্ন আছে, টিকিট পাওয়ার প্রশ্ন আছে, কী কী যে আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে আমরা শেয়ার করতে থাকবো। তো সকালবেলা জাস্ট উঠলাম একবার জঙ্গলের পরিবেশটা আপনাদের দেখানোর জন্য। চলুন আপনাদের জঙ্গলটা একবার দেখিয়ে নিয়ে আসি। আমরা নয়, সকালবেলা বেরিয়ে দেখি আমাদের বহু আগেই অনেকেই বেরিয়ে পড়েছে জঙ্গল দেখার উদ্দেশ্যে। এই জঙ্গল আমাদের রিসর্টেই এরা আছে, আরো অন্যান্য টুরিস্ট। ধরুন একবার একটু দেখে আসি। এই রিসর্টটি কিন্তু লাটাগুড়ি জঙ্গলের প্রায় ভিতরেই, জঙ্গল ছোঁয়ার। জঙ্গলের ভিতরে তো আর ফরেস্ট ডিপার্টমেন্টের জমিতে হতে পারবে না, কিন্তু একদম জঙ্গল টাচ আর জঙ্গলের ফিল আলা। আর মেন রোড থেকে অনেকটাই ভিতরে, প্রায় 1-1.5 কিলোমিটার তো হবেই। মাটির রাস্তা দিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা দিয়ে ঢুকে এটা পাওয়া যাবে। আর এই রোডের এন্ডি এটা, তো একদম প্রান্তে বলতে পারেন আমাদের এই রিসর্টটি। আর কালকে রাত্রে এখানে হাতি এসেছিল এবং পরে বোম ফুটিয়ে তাকে আবার জঙ্গলে পাঠানো হলো। এদের কাছ থেকে কিছু গল্প শুনছিলাম যে কিছু কিছু সময় হাতি এদের যে বাউন্ডারি ওয়াল সিমেন্টের, কংক্রিটের, ভেঙে ঢুকে গেছে ধাক্কা দিয়ে। তো ওরা রিয়েলি অ্যাফ্রেড থাকে ব্যাপারটা, আমরা যেটাকে এনজয় করি হাতি দেখেছি বলে। বাট এখানকার রিসর্টে যারা লোক, তাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো না এই জঙ্গল নিয়ে। তো কাল যখন আমরা দেখছিলাম কিছু কিছু টুরিস্ট খুব উত্তেজনায় ছিল, চিল্লা চেঁচামেচিও হচ্ছিল, ওরা খুব রিকোয়েস্ট করছিল যে চেঁচাবেন না, একবার যদি খেপে সামনে চলে আসে আমরা কিছুই করতে পারবো না। তো যাই হোক, ফরেস্ট ডিপার্টমেন্টের দেখুন সাফারির গাড়িও এই দিক দিয়ে যায়, ঢুকেছে সাফারির গাড়ি। এই দেখুন সাফারির গাড়ি যাওয়ার রাস্তা। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় আছি। এর ভিতর দিয়ে কিন্তু সাফারির গাড়ি ঢুকছে। একটা প্রান্তিক পয়েন্ট, এবং রিসোর্টটা খুবই ভালো, এদের ব্যবহারও খুব ভালো। কাল থেকে আছি আমরা, যা যা দরকার সব কিছুই হাতের সামনেই পাওয়া যাচ্ছে, বা বললে সাথ কিন্তু ওরা এনে দিচ্ছে। সে গরম জলেরই দরকার হোক বা বাচ্চার দুধ গরম করারই দরকার হোক, যেগুলো সবচেয়ে ছোট ছোট জিনিস আমরা লক্ষ্য করি একটা রিসর্ট বা হোটেলে গিয়ে, বা যেটুকু চাই বাড়তি, বাকি তো সব সমান। তো সেগুলো কিন্তু ঠিকঠাকই এখানে পাওয়া গেছে। তো আজ দ্বিতীয় দিন, সকাল থেকে যা যা অ্যাক্টিভিটি আছে এগুলো করে আজকে রাত্রেও আমাদের এখানে থাকার ইচ্ছা আছে। দেখি কতটা কি হয়। আমরা এখানে আজ রাত্রে থাকলে আগামীকাল
আরো নতুন জায়গার প্ল্যান করতে পারবো। এই দেখুন এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো কিন্তু ময়ূরদের জন্য খুব আইডিয়াল। এই ফাঁকা তৃণভূমি টাইপের। কাল আমাদের একটা টুরিস্ট একটা হোটেলের এই রিসর্টেরই এক গ্রুপ, কি হয়েছে আপনাকে বলি, এই জঙ্গলের ভিতরে যাওয়া কিন্তু নিষেধ, মানে পায়ে হেঁটে ঢোকা এই জঙ্গলের মধ্যে নিষেধ। 3-4 জন ছেলের গ্রুপ এসেছিল যারা কিন্তু লুকিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল এবং ওরা কিন্তু লেপার্ডের সামনে পড়েছিল কাল, এবং লেপার্ডকে দেখে দৌড়ে ওরা কোনোরকম ভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে এবং রিসোর্টে এসে হাঁপাচ্ছে। এবং যখন বলছে তখন একটা কথাই ওরা বলল যে জঙ্গলকে যতটা মজা করে নেয় সবাই, মজা করে না নেওয়াটাই বেশি ভালো। কারণ এই রিসর্টের লোকদের বা ফরেস্ট ডিপার্টমেন্টের যে গাইডেন্স আছে সেগুলোকে আমার মনে হয় মেনে চলাটাই বেশি ভালো। কারণ ওরা যে সম্মুখীন হয়েছে, যদি লেপারটা অ্যাটাক করতো কাউকে তাহলে কিন্তু ভয়াবহ কিছু হতে পারত। তো আমি তো আগে বিশ্বাস করিনি, যে মানে শুনতাম, বাট লাটাগুড়িতে যে লেপার্ড আছে সেটা আমি অতটা কোনোদিন তো দেখিনি, কেউ জঙ্গল সাফারিতে দেখাও নি, আমরা সেভাবে ব্যাপারটাকে দেখিনি কোনোদিন। কিন্তু কাল ওদের মুখ থেকে শুনে আমি শিওর হলাম যে এই জঙ্গলের মধ্যে কিন্তু লেপার্ড আছে। যখন এই সামনেই, এত জঙ্গলের সামনে ওরা দেখেছে, বেশি দূর তো ঢোকেনি, পায়ে হেঁটে ঢুকলে আর কতটুকুই ঢুকবে। তো এত সামনে যদি লেপার্ড থাকে তাহলে ডেন্স বা কোর এরিয়াতে কিন্তু আরো বেশ কিছু সংখ্যকই থাকার সম্ভাবনা। এই দেখুন এদিকে নানা নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে আরো, ভবিষ্যতে আরো অনেক কিছু এর মধ্যে পেয়ে যাবেন। সকাল থেকে এই চারিপাশটা অনেক কিছুই দেখলাম, আপনাদেরও দেখালাম। চলুন এবার বেরিয়ে পড়া যাক মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আমার গাড়ি নিয়েই এই মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমাদের রিসর্ট থেকে মেন রোডে যাওয়ার দিকে প্রায় 1 কিলোমিটারের মতোই আমাদের কিন্তু অফ রোডিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু অফ রোডিং হলেও জঙ্গলকে সাইডে রেখে এই রাস্তা, এবং রাস্তায় কিন্তু অনেক ময়ূর আমরা দেখলাম। এই দেখুন এখানে একটা ময়ূর কিরকম হেঁটে বেড়াচ্ছে, এরকম একটা নয়, অনেক ময়ূরই আমরা দেখেছিলাম। চলুন বেরিয়ে পড়লাম মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওখানে 2 স্টেপ আছে, একটা টিকিট কেটে ওদের ভিতরে প্রবেশ করতে হয়, আর দ্বিতীয় মানে মোষের গাড়ি আছে দিয়ে ওয়াচ টাওয়ার যাওয়া যায়। চলুন দেখি কি কি পাওয়া যায়, কি কি করা যায়, কারণ টুরিস্টের প্রচন্ড ভিড়। আমরা যে রিসর্টে এখন আছি সেখানে কিন্তু একটা রুমও খালি নেই, তার মানে বুঝতেই পারছেন যে টুরিস্টের ভিড় কতটা। তো সবখানেই ভিড় হবে। ইভেন আমি যখন আসি, আমি এলিফ্যান্ট রাইডেরও টিকিটের সার্চ করেছি, আমি কিন্তু পাইনি। অনলাইন বুকিং আমি আজ থেকে 15 দিন আগের থেকে ট্রাই করেছি, আমি না জঙ্গল সাফারির গাড়ির টিকিট পেয়েছি, না এলিফ্যান্ট সাফারির টিকিট পেয়েছি। তো এই অবস্থা, আর হবেই না কেন, প্রচন্ড ভালো ওয়েদার এদিকে। আর ডুয়ার্সে এরকম ঠান্ডা, সকালে কুয়াশা, একটা শীতের সকাল বলতে আমরা যা যা বুঝি সমস্ত কিছুই এখানে আছে। এই জায়গাটা মেনলি যেখানে আমরা আছি, এখানে প্রচুর রিসর্ট এবং খুব বড় মাপের রিসর্ট, 3 স্টার 4 স্টার টাইপের রিসর্ট। সেগুলো সব রিসর্ট কিন্তু ফিল্ড আপ, একদম ফিল্ড আপ হয়ে আছে। তো বেরিয়ে পড়লাম আমাদের এই রিসর্ট থেকে, নিজের গাড়ি নিয়ে বেরোলাম মেদলা যাওয়ার উদ্দেশ্য। মেদলাটা অ্যাকচুয়ালি রামসাই পড়ে, রামসাই বলে যে জায়গা, সেখানে ওখান থেকেই টিকিট করে গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিয়ে ওরা রামসাই যে ইকো রিসর্ট, কালীপুর ইকো রিসর্ট বলে,
ততদূর অব্দি যেতে দেয়। তারপর ওখান থেকে হয় পায়ে হেঁটে ওয়াচ টাওয়ার, আর মোষের গাড়ি অ্যাভেলেবিলিটি থাকবে। মোষের গাড়ি এখন দেখা যাক কি আছে কপালে, সেভাবে আপনাদেরও দেখাবো। একবার রাস্তার ভিউটা দেখুন। রাস্তা এই জায়গাটা কিন্তু প্রচন্ড অফ রোডিং, মানে মেন রোড থেকে প্রায় 1-1.5 কিলোমিটার ফরেস্টের ভিতরে আমাদের এই রিসর্টটা, তো সেই জন্য প্রচন্ড অফ রোডিংও এখানে আছে। মেতলা যাওয়ার জন্য লাটাগুড়ি থেকে যারা যাবেন তারা কিন্তু এই লাটাগুড়ি স্টেশনের পাশের রোডটা দিয়েই যেতে হবে, আমি যতদূর জানি। ঢুকে তো বললাম, এই টার্নটা নিতে হবে, নিয়ে এই পাশ দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে একটা রোড গেছে, আগে যতবার গেছি এই রোড দিয়েই গেছি। এ দেখুন, মেতলা ওয়াচ টাওয়ারের টিকিট এখান থেকে কাটা যায়। অমৃতা টিকিট কাটছে। আমার এখানে দেখুন, এখানে 4টে স্লট, আচ্ছা, ঠিক আছে? এই যে টাইম টেবিল 4টে স্লটে আপনি সকাল থেকে 1টা 2:30-টে যে 3টে স্লট, সকাল থেকে 3টে স্লট, এগুলো 210 করে পার হেড এন্ট্রি, 350 দিয়ে একজন গাইড নিতে হবে আপনার। এখান থেকে আপনার সঙ্গে গাইড যাবে 2 কিলোমিটার, এখান থেকে আপনার নিজস্ব গাড়ি যেতে হবে, ওখান থেকে তারপর মোষের গাড়িতে আপনি যেতে পারেন। আমাদের সরকারি রিসোর্ট রয়েছে ওখানে, ওখানে আপনার গাড়িটি পার্কিং হবে, কোনো চার্জ লাগবে না। মোষের গাড়িতে করে যাবেন আসবেন, পার হেড 60 রুপিস, ওটা পেমেন্ট করতে হবে ওখানে। আমার এখানে 210 আর 350 দিয়ে গাইড নিতে হবে, একজন গেলেও 350 দিয়ে নিতে হবে। 6 জন পর্যন্ত ওই একটা গাইড দিয়ে যেতে পারবে, 7 জন হয়ে গেলেই 2টো গাইড নিতে হবে। আর তারপরে যে লাস্ট স্লটটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে 3:30টে 5টা, সেটাতে আপনি 290 করে পার হেড, আর বাকি নিয়মগুলো যেগুলো বললাম একই থাকে। এর মধ্যে নাচ দেখবেন, গান শুনবেন, চা বিস্কিট খাবেন, ওয়াচ টাওয়ার ভিজিট করবেন, মোষের গাড়িতে যাতায়াত করবেন, জলঢাকা মূর্তির ভিউগুলো দেখতে পাবেন। তো এখন যে 9টার সময় যে এখানেও কি এখন নাচ দেখা যাবে? না না, এটা একবার লাস্টেই খালি নাচ, ওই বিকেলে আর নাচ। আমরা এখন রামসাহের বাজারে, কারণ একটাই, টিকিট কাটতে যখন গেলাম একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখা উচিত। এখানে কিন্তু আইডি কার্ডের জেরক্স লাগে, তো আমরা আনিনি, তো সেই জন্য আবার জেরক্স করতে এসেছি 200 মিটার দূরে। যদিও 8টার সময় টিকিট কাউন্টার খোলে, সাফারি 9টায় চালু হবে, 1.5 ঘন্টার সাফারি থাকে। এখানে যে টাকা আপনারা শুনেওছেন, ওনাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক টিকিট কাউন্টারে যিনি ছিল তারও কথা, তাও আমি আরেকবার একটু ইজি করে বুঝিয়ে দিই। সেটা হলো 210 টাকা করে পার হেড, 350 টাকা গাইড, 6 জন অবধি একটা গাইড দিয়ে হবে। মানে আপনারা যদি 6 জনের গ্রুপে আসেন তাহলে 6 × 210, দ্যাট মিনস 1260 প্লাস 350 হয়ে দাঁড়ালো আপনার 1500-1610 টাকা। আর ওখানে যে ভিতরে যাওয়ার পরে ওদের একটা রিসর্ট আছে গভর্নমেন্টের, কালীপুর রিসর্ট, ওখানে গাড়ি পার্কিং করতে হবে, আপনার নিজের গাড়িতেই যাওয়া হবে অতদূর। তারপরে ওখান থেকে আপনি পায়ে হেঁটেও ওয়াচ টাওয়ারে যেতে পারেন, বা আপনি কিন্তু গরুর গাড়ি বা মোষের গাড়ি ওখানে আছে, ওই গাড়িতেও যেতে পারেন, তার জন্য 60 টাকা করে পার হেড। তো এই হলো হিসাব। রাতের ট্রিপ হয় এখানে 3বার ট্রিপ হয়, একবার ভোরবেলা, এখন একবার 8টায়, 9টার সময় একবার যায়, আর একবার 3:30টায়। তো রাতের ট্রিপে যাওয়াটা বেশি ভালো, 7:30, যেটা 3:30-টের ট্রিপটা। হ্যাঁ,
তার কারণ হলো ওই ট্রিপের সময়, হ্যাঁ ওই ট্রিপের সময় আপনাদের জঙ্গলে নিয়ে যাওয়াও হবে, সঙ্গে কিন্তু ট্রাইবাল ডান্সটাও দেখা যাবে, কারণ ট্রাইবাল ডান্স শুধু ইভিনিংয়ে, এটা মাথায় রাখবেন। আমরা যে যাচ্ছি ওটা মিস করছি। ওকে, চলুন এবার একটু চা খাই। এখানে চায়ের অর্ডার দেওয়া হলো। এখন এখানে কিরকম টুরিস্ট আসে? টুরিস্ট তো এখন ঢল ছুটেছে একবার, এখন ঢল না, ঢল নেমেছে। সকালেও টুরিস্ট হচ্ছে, বিকেলেও টুরিস্ট হচ্ছে। বিকেলের যে প্যাকেজটা 3টে থেকে সাড়ে 3টে থেকে 5টা, সেটা হচ্ছে আপনি 1টা-1.5টার মধ্যে না পৌঁছালে টিকিটই পাবেন না। প্রতিদিন ঘুরে যাচ্ছে টুরিস্ট। আচ্ছা 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 আচ্ছা। আমাদের 11টা গাইড, তো 11টা গাইড শেষ হয়ে গেলে তার মানে 11টা গাড়ি যেতে পারে? 11টা গাড়ি নয়, 11টা গাইডে আপনি 45 জন হতে পারে, 11-66টাও হতে পারে। তাহলে শুনলেন কতটা ভিড় এখন এখানে হচ্ছে সিজনের জন্য, যেটা আমি আপনাদের বলতে বলতে আসছিলাম। এই মেটলার রাস্তা, ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা, এখানে সিস্টেম এরকম, নিজের গাড়ি দিয়ে যেতে হবে আর পাশে গাইড দাদাকে বসিয়ে নিতে হবে। 6 জন অবধি একটা গাইড, তার মানে আপনি যদি বড় গাড়িও নিয়ে আসেন ওখানেও একজন গাইডকে নিয়ে যেতে হবে। আগে রাস্তাটা ভাঙাচোরা ছিল, এখন কিন্তু রাস্তা খুব ভালো করেছে। দেখুন আমরা পৌঁছে গেছি কালীপুর ইকো রিসর্ট, যেটা গভর্নমেন্টের রিসর্ট। এখানে 4টে কটেজ আছে, দেখুন সুন্দর কটেজগুলো, একদম জঙ্গলের মধ্যে। এখানে থাকলে কিন্তু অবশ্যই বন্য পশুদের দেখা পাবেন সন্ধ্যার পর থেকে। চলুন একটু উপরে উঠে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। কটেজগুলো ভালো, তবে বুকিং পাওয়াটা একটু শক্ত। আমি অনেক চেষ্টা করেছিলাম এখানে থাকার, বুকিং কিন্তু পাওয়া যায়নি। এখানে একটা পুকুরের মতো করা আছে, দেখুন পদ্ম ফুটেছে, পদ্ম ফুটে আছে। এখানে সুন্দর বসার জায়গাও করা আছে। এনজয় করবেন অবশ্যই। দেখুন গোপুচরণ এদিক দিয়ে উঠছে। কালীপুরের এখান থেকে কিন্তু শুধু বাফেলো রাইড না, এখানে আপনার এলিফ্যান্ট রাইডও এখান থেকে হয়। এই যে দেখছেন স্ট্রাকচারটি করা, এর উপর থেকে এর উপরে উঠে এলিফ্যান্টের ঠিক নিচে দাঁড়ায়, ওর পিঠে চড়ে আপনারা রাইড করতে পারেন। আমরা চলেছি এখন বাফেলো কারের দিকে, দেখা যাক কি হয়, সামনে কিছু দেখা পাই কিনা। এখানে দেখুন সব গাড়িগুলোকে রাখা আছে। আমরা চলেছি এর উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে আমরা এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে চলেছি। এই দেখুন এগুলোই এই গাড়িগুলোর সারথি। খুবই সুন্দর প্লেস, আর এখানকার গাড়িগুলো দেখুন। সুন্দর গাড়ি, নতুন নতুন, সেই পুরনো আমাদের মোষের গাড়ির মতো কিন্তু নয়, অনেকটাই আলাদা। চলো কোনটাতে যাবো? এটা কোনটাতে? যাবে তো? এই দেখো
যাত্রা শুরু। আপনারা তো মোটর ব্লগিং অনেক দেখেছেন গোপ্রো দিয়ে, এবার দেখুন আমাদের বাফেলো রাইড ব্লক কাপ। এদিকে কিন্তু জঙ্গল দেখুন, এদিকে ফেন্সিং করা আছে, ইলেকট্রিক ফেন্সিং, বুঝতেই পারছেন কেন। আর এই দিকটা চা বাগান, আর আমরা চলেছি। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ও তোমার কেমন লাগছে মোষের গাড়ি? গুদুর কেমন লাগছে? গুদুর দারুণ। মোষটা আবার লেজতে বাড়িও দিচ্ছে বুম 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 করে। এদিকটা দেখুন বেশ ডেন্স জঙ্গল। এই জানি বেশি দূর না, কিন্তু এনজয়েবল, বেশ এনজয় করছি। দুক দুক করে ঘোড়ার গাড়ির মতো করে লাফাচ্ছে, যদিও মোষের গাড়িতে যাচ্ছি কিন্তু ঘোড়ার গাড়ির মতো টকবক টকবক করে লাফ, আমরা কিন্তু জাম করছে গাড়ি। এগুলো কি গাছ দাদা, এই লম্বা লম্বা পাতা? সত্যপূর্ণি। পাতা বর্ষার দিনে থাকে না, শীতের দিনে আবার ওটা উল্টো। এত দূর অবধি কিন্তু মোষে করে আসা যাবে, মোষের গাড়ি করে, এরপরে পায়ে হেঁটে যেতে হবে। তো আমাদের গাইড দাদা এটা বলছিল, এখান থেকে কিন্তু এখন হাতি সাফারি বন্ধ আছে। আগে হাতিগুলো এখানে বাঁধা থাকতো, আর হাতিগুলোকে শুনছি যে ছেড়ে দিয়েছে জঙ্গলে, জঙ্গলে চলে গেছে। হাতি আছে সামনে, হাতি আছে, চলুন দেখি। আজকে হাতি ভাগ্যটা খুব ভালো আমাদের কালকে থেকে। ইরে বাবা কত হাতি দেখুন, কত হাতি দেখুন। আজকে এই ট্রিপে আমাদের হাতির লাখ। দেখুন কত হাতি। এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে চলেছি। খুব সুন্দর নীল ব্লু আকাশ একদম। দেখুন শুধু আকাশের কালার আজকে ব্লু, তার মধ্যে দিয়ে শুধু আমরাই আজকে আছি এই 9টার ট্রিপে। তো একদম ফাঁকা, কোনো টুরিস্ট নেই, আমরা কিন্তু প্রচন্ডভাবেই এনজয় করছি। শুধু আমাদের ফ্যামিলি আছে, তো ভিড় ক্যাচকেচি চিৎকার সাউন্ড কিচ্ছু নেই। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে এখানে যে একটা দেখুন রাস্তার মতো দেখতে পাচ্ছেন, দুটো কাশফুলের মতো, একটু ওনার কাছ থেকে শুনে নেই যে এই লাইনটা কেন। ওটা হলো অবজারভেশন লাইন। আচ্ছা, এটা কেন করা হয় ওটা? যাতে কোনো পশু যদি এদিক দিয়ে ওদিকে ক্রস করে তাহলে দেখতে পাবে বলে। ওই ঘাসগুলোর হাইট মোটামুটি কিরকম থাকে? 10 থেকে 12 ফিট।
মানে একটা হাতি ঢুকে যেতে পারে ভিতরে? একটা হাতে ঢুকলেও দেখা যায় না। বাহ বাহ, এত হাইট! তার জন্য এই রাস্তাগুলো করা হয়েছে, ও যাতে এপাশ থেকে যদি ওপাশে কোনো জন্তু যদি যায় তাহলে পর্যটক দেখতে পাবে বলে। ও, তার মানে আমরা যে শুধু এই সল্টপিটটার দিকে তাকাই, ওই দিকেও দেখা যায়, হ্যাঁ, সলপিটাও দেখা যায়, আর ওই দিকটাতেও নদীর দেখা ওপারেও যায়। দেখা যায়, নদীতেও দেখা যায় যদি জল খাওয়ার জন্য আসে। ও, আর কখন কোন দিকে বের হবে বলা মুশকিল, আমরাও সেটা বলতে পারি না। হ্যাঁ সে তো বটেই। তবে জায়গাটা সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, চারিদিকে নদী দিয়ে ঘেরা, ঠান্ডা হাওয়া। এখানে এই নদীটা মূর্তি বালাসন দেখা যায় বললেন, কোনটা বালাসন? এটা হলো মূর্তি, হ্যাঁ, দূরেরটা হলো জল ঢাকা। ও জল ঢাকা, সরি বালাসন বলছি, ওই যে দূরে অনেক বেশি জল দেখা যাচ্ছে ওটা নাকি? দেখো সাদা বালির মধ্যে। ও আচ্ছা, ওটা জল ঢাকা, কোথায় হয়েছে? ওই সামনে গিয়ে এক জায়গায় হয়েছে। আচ্ছা, মূর্তি আর জল ঢাকা। গভীর অপেক্ষায় বসে আছি, একটা হরিণ ছাড়া কেউ আসলো না। দেখা যাক 2-3 মিনিট। ওইটা না, ওই যে সল্টপিটের ওখানে দাঁড়িয়েছে, সবথেকে সামনে এই দেখো হরিণ, ওই দেখো হরিণ আসছে, এখানে মন্দির এই দেখো হরিণ লাফাচ্ছে, দেখছো? ওই দেখো, ওই দেখো, আছে। এই দেখো ময়ূর ভেগে পালিয়ে আসলো। দুইটা ময়ূর আছে। আওয়াজটা কম করুন। এই যে দেখুন গন্ডার, বুঝতে পারছেন কিনা সল্টপিটটার পিছনে দেখুন পাথরের মূর্তির মতো যেটা দাঁড়িয়ে আছে, সামনে একটা সাদা বক, এই গন্ডার। কপালে ভাগ্য ভালো, আজকে সবই তো দেখতে পাচ্ছি এক এক করে। ফরেস্ট থেকে আসলো ডিউটি করে, তবে মনে হচ্ছে এই জঙ্গলের এই জায়গাটায় কিছু একটা আছে, কারণ হরিণগুলো ঊর্ধ্বশ্বাসে ভাগলো, ময়ূরটাও দৌড় মারলো এখান থেকে, এই জঙ্গলের ভিতর থেকে। এখন কি আছে একটু ওয়েট করলে বোঝা যাবে। এই ঠিক এই জায়গাটা থেকে হরিণটা দৌড়ে বেরোলো, তার পিছে পিছে ময়ূরও দৌড়ে বেরোলো। এখন জানি না এর ভিতরে নড়াচড়া তো হচ্ছে, দেখা যাক কিছু যদি থাকে। আর গন্ডারটা ওখানে দাঁড়িয়ে আছে, এই যে গন্ডার, এই যে ক্যামেরায় বুঝতে পারবেন না হয়তো। এবার ফেরার পালা। তো এখানে আসার পরে আমরা হাতি দেখলাম, গন্ডার দেখলাম, হরিণ দেখলাম, ময়ূর তো ঘুরে ফিরে বেরোচ্ছেই, কাউন্ট না করলেও চলবে। তবে যখন আমরা আসি, ওয়াচ টাওয়ারের উপরে উঠি, তখন কিছু ছিল না, কোনো পশু পাখি কিছু ছিল না। একটা হরিণ ছিল, দৌড়ে পালিয়ে গেল জঙ্গলে। তো আমি ওদের বললাম যে একটু বসো, ওয়েট করো, ওখানে বসার জায়গাও আছে ওয়াচ টাওয়ারের উপরে। তো 10-15 মিনিট বসার পরে গন্ডারটি বেরিয়ে এলো, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এত সুন্দর রোদ পেয়েছে, মিঠে রোদ যাকে বলে, রোদ পেয়ে শুয়ে পড়লো। কিন্তু টোটালটা ঠিকঠাক ক্যাপচার হয়নি, তবে কিছুটা করেছি যতটা সম্ভব। বুঝতে পারবেন কিছু একটা ছিল, নড়াচড়া করছে। বাট এত সুন্দর লাগলো, কি সুন্দর শুয়ে পড়লো, আর সাথে সাথে বকগুলো ঘিরে ধরলো। ওদের গা থেকে জানেনি সব পোকা টোকা ওরা খুঁটিয়ে খায়। তো এখন রওনা দেবো রিসর্টের উদ্দেশ্যে। এবার আমাদের যেটা প্ল্যান, এখান থেকে রিসর্টে গিয়ে ব্রেকফাস্ট করে একটু সুইমিং পুলে ঝাঁপিয়ে বেরিয়ে পড়বো আপনার সান্তালি খোলার উদ্দেশ্যে, রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। ওগুলো দেখে বিকালে আবার রিসর্টে ফিরে আসবো, কারণ এনজয় করতে গেলে নাম্বার অফ ডেজ একটু বাড়াতে হবে। একদিনে হেক্টিক 7 পয়েন্ট না করে
ধীরে ধীরে করাটাই ভালো। যদিও এটা নিজেদের গাড়ি থাকলে এটা সম্ভব, আমি যেটা বলছি, বাট যদি কস্ট ইফেক্টিভ ভাবেন সেই ক্ষেত্রে এটা বাস্তব না। কস্ট ইফেক্টিভনেস দেখতে গেলে একদিনে 7টা করা, ওদের একটা 2000 টাকা করে রেট থাকে গাড়ি, তো একদিনে হয়ে যাবে, ওটা 2 দিন করলে তো ডবল লেগে যাবে। তো এই দিক দিয়েও ঠিক, বাট আমি একটু রয়েছে ঘুরতেই ভালোবাসি, তো সেই জন্য রয়েছেই ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি। চলুন আবার ওই মোষের গাড়ি করে এখানকার কালীপুর রিসর্টে যাব, আর তারপর ওখান থেকে আমার গাড়ি করে আমাদের রিসর্ট। এইটা দেখুন, এটা এখানে এই কালীপুর যে রিসর্ট, যেখানে এসে প্রথম আমাদের গাড়িগুলো পার্কিং হলো, এখানে কিন্তু ট্রাইবাল ডান্সও হয়, কিন্তু এটা শুধু বিকালের টিকিটেই হয়, তার জন্য বিকালের টিকিট একটু বেশি। আমি প্রথমে 210 করে বলেছিলাম, বিকালে যারা ট্রাইবাল ডান্স দেখবে তাদের 290 টাকা করে, মানে 80 টাকা বেশি। এখানে বসার জায়গা করা আছে গ্যালারির মতো, আর এই দেখুন স্টেজ। কি নাম তোর? দিবান। এটা তো নেওয়া যাবে না তো, এটা নেওয়া যায় না তো, এটাতে ছবি ওঠে, ছবি। এই তো ছবি তোকে করে দিয়েছি, আমাকে করতে হবে না। এই হলো আদিবাসী নাচনি আঁকা, এই করছি।